স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি সৌমিত্র শুভ্র। স্বাধীনতার 50 বছরেও বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র থামেনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বলেছেন, দেশ বিদেশে এখনও শেখ হাসিনার সরকারকে বাধাগ্রস্ত করতে চলছে অপচেষ্টা। শনিবার কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশ ভারত মৈত্রীর 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করে কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশন। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় প্রতিমন্ত্রী বলেন, মহান স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের অর্জন ভারতকেও গর্বিত করে। ভারতের জনগণও অনুধাবন করে 1971 সালে তাদের সহযোগিতা বৃথা যায়নি। আপনাদের সেই সময়ের ত্যাগ, সেই সময়ে আপনাদের মুক্তিযুদ্ধের যে অবদান, সেটা যে বৃথা যায়নি। 50 বছরের মাথায় মধ্যমায়ের বাংলাদেশ প্রতিটি সামাজিক সূচকে অনেক দেশকে ফেলে থুয়ে আসা বাংলাদেশ, যে দেশের অংশ ছিলাম আমরা আজকে থেকে মাত্র 50 বছর আগে, সেই দেশের চেয়ে মাথাপিছু আয়ে তাদেরকে অনেকটা পেছনে ফেলে এবং সব কিছুকে পেছনে ফেলে বাংলাদেশ যে দৃপ্ত পায়ে এগিয়ে চলছে, এটার কৃতিত্ব ভারতবাসীরও। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে বলে আশাবাদ জানান শাহরিয়ার আলম। বলেন, বর্তমান বাংলাদেশের ভারতকে সহযোগিতা করার সক্ষমতা তৈরি হয়েছে। আপনারা যে রাষ্ট্রকে তৈরি হতে সহায়তা করেছেন, রাষ্ট্রকে জন্ম দিতে সহায়তা করেছেন, সেই রাষ্ট্রটি আপনাদের বন্ধু হয়েই থাকতে চায়। তাদেরকে অব্যাহতভাবে সহযোগিতা করা এবং বাংলাদেশেরও সক্ষমতা তৈরি হয়েছে ভারতকে এখন সহযোগিতা করার অনেক ক্ষেত্রে। আয়োজনে বিশেষ অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী হুমায়ুন কবির, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধুরী, বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সিনিয়র ফেলো ডক্টর শ্রীরাধা দত্ত সহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ এবং স্বাগত বক্তব্য রাখেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার তৌফিক হাসান। এ সময় এএসএম শামসুল আরেফিন ও সত্যম রায় চৌধুরী সম্পাদিত বাংলাদেশের স্বাধীনতার 50 বছর ও বঙ্গবন্ধুকে নিয়ে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কানাডায় ঢুকতে না পেরে এয়ারপোর্টে ঘুরে শেষ পর্যন্ত দেশেই ফিরে এলেন প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসান। গণমাধ্যম কর্মীদের এড়িয়ে ভিন্ন পথে বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি। বিমানবন্দরেও নিজেকে আড়াল করার সর্বোচ্চ চেষ্টা ছিল তার। এদিকে কুরুচিপূর্ণ মন্তব্য করা পদত্যাগী প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। প্রথমে কানাডা, এরপর দুবাই প্রবেশের চেষ্টায় ব্যর্থ হয়ে ডাক্তার মুরাদ হাসানের দেশে ফেরাটা অনেকটাই নিশ্চিত ছিল, কিন্তু কখন কোন ফ্লাইটে ফিরবেন তা নিয়ে ছিল ধোঁয়াশা। কেননা বেশ কয়েকটি ফ্লাইটেই তার নামে টিকিট বুকিংয়ের খবর ছিল। অবশেষে রোববার বিকেল 5টা 3 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দুবাই থেকে এমিরেটসের ফ্লাইট EK586। সেই বিমানের যাত্রী হয়েই দেশে ফেরেন সাম্প্রতিককালে বিতর্কিত মন্তব্য ও কটূক্তির কারণে সমালোচনায় থাকা ডাক্তার মুরাদ হাসান। এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না। এর আগে গত 9 ডিসেম্বর রাতে দুবাই হয়ে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি, কিন্তু তাকে টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ব্যর্থ হয়ে দুবাইয়ে ফেরেন, কিন্তু সেখানেও স্থায়ী হওয়ার চেষ্টা সফল হয়নি। ফলে একরকম বাধ্য হয়েই দেশে ফিরতে হলো জামালপুর 4 আসনের এই এমপিকে। দেশে ফিরেও সবার দৃষ্টি এড়ানোর চেষ্টা করেন ডাক্তার মুরাদ। অপেক্ষারত গণমাধ্যম কর্মীদের এড়াতে ভিআইপি টার্মিনাল ব্যবহার না করে ভিন্ন পথ দিয়ে বিমানবন্দর ত্যাগ করেন এই জনপ্রতিনিধি। নিজেকে ঢেকে রাখেন হুডি ও মাস্কের আড়ালে। সম্প্রতি খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ডাক্তার মুরাদ। তার মধ্যে ফাঁস হয় চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে অসৌজন্যমূলক কথোপকথনের একটি ফোন আলাপ। এরপরই তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 7 ডিসেম্বর পদত্যাগ করেন তিনি। যারা আমাদের মেয়েদেরকে এরকম লাঞ্ছিত করতেছে তাদের কি মেয়ে নাই? যারা মেন্টালি সিক বা সাইকো টাইপের বলা যেতে পারে এদেরকে। এসব ঘটনার প্রেক্ষিতে সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর বিরুদ্ধে চট্টগ্রাম ও সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। একই রকম মামলার আবেদন করা হয়েছে রাজশাহীতে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডাক্তার মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে আরেকটি মামলার আবেদন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। নারী জাতির জন্য এটা একটা দুঃখজনক ব্যাপার।
সেই জন্য এই ক্ষোভ থেকেই আমার মূলত এই মামলাটা করা আর কি। বিএনপিপন্থী আইনজীবীদের করা মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা ফেসবুক লাইভে উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার এবং ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী এবং নারীর জন্য মর্যাদাহানিকর ভাষা ব্যবহার করেছেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বড়দিন এবং 31st নাইটকে সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে ইউরোপের দেশ পর্তুগাল। করোনার চোখ রাঙানি উপেক্ষা করেই বিভিন্ন দেশের পর্যটকরা ভিড় জমাচ্ছেন পর্তুগালে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চোখ ধাঁধানো আলোকসজ্জা নজর কাটছে সবার। পর্তুগাল থেকে সহকর্মী জহুরুল ইসলাম মুনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর থেকেই পর্তুগালে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। তবে এর মধ্যেই বড়দিন ও 31st নাইট উপলক্ষে সেজেছে পর্তুগালের বিভিন্ন শহর। প্রস্তুতিতে কমতি রাখছে না দেশটির সরকার। উৎসব ঘিরে বিভিন্ন দেশ থেকে পর্তুগালে আসতে শুরু করেছে পর্যটকরাও। বর্ণিল আলোকসজ্জা ও বাহারি ক্রিসমাসটি মুগ্ধতা ছড়াচ্ছে দেশটি বসবাসরত বাংলাদেশিদের মাঝেও। খুব সুন্দর করে সাজিয়েছে, এক একটা রোডে এক এক রকম ডিজাইনে সাজানো হয়েছে, তো বিভিন্ন রকম লাইটিং, খুব ভালো লাগছে। আর পরিবারের সাথে ঘুরতে এসেছি, আর ওয়েদারটাও ফ্রেন্ডলি, সব কিছু মিলে অনেক ভালো লাগছে। লাইটনিং দেখতে এসেছি, সব জায়গায় দেখে খুব ভালো লাগছে এবং এরা লাইটনিং খুব সুন্দর করে সাজিয়েছে, আশেপাশে প্লেস সব সুন্দর লাগছে। করোনার কারণে গত বছর বড়দিন উদযাপন করতে হয়েছে ছোট পরিসরে, সে আক্ষেপ ঘোচাতে এবার প্রস্তুত দেশটি। ছুটির সময়টা উদযাপন করতে চান প্রবাসী বাংলাদেশিরাও। গত বছর আমরা বড়দিন পালন করতে পারি না, লিসবনে যারা বাসিন্দা আছে। এই বছর আশা করি আমরা এই বর্ণিল সাজের মাধ্যমে বড়দিনও বর্ণিলভাবে পালন করা হবে। খুব সুন্দর শহর, ইউরোপে যারা আছেন সবাই ঘুরতে আসবেন। লিসবনের লাইটিং খুব সুন্দর। উৎসবে চোখ রাঙাচ্ছে ওমিক্রন সতর্কতা। নতুন এই ভ্যারিয়েন্ট মোকাবেলায় কিছু বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। বেশ কিছু শহরে কনসার্ট ও আতশবাজি বাতিল করেছে স্থানীয় প্রশাসন। বরাবরের মতো সাজানো হয়েছে লিসবন শহরকে। তবে ওমিক্রন আশায় কিছুটা শঙ্কিত পর্তুগিজরা। তারা কি আদৌ পালন করতে পারবে 31st নাইট? জহুরুল ইসলাম মুন, যমুনা নিউজ, পর্তুগাল। প্রবাসী সাংবাদিকদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ভার্চুয়াল মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন সংগঠনটির নবগঠিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হেলাল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান, উপদেষ্টা হাবিব চৌধুরী, জহিরুল ইসলাম, মুক্তার হোসেন, সৈয়দ কামরুল সারওয়ার ও প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান মনির। এ সময় সংগঠনকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে 12 লাখ ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা হস্তান্তর করেছে নরওয়ে, সুইজারল্যান্ড ও সুইডেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্য সচিব লোকমান মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পূর্ব সাব্বির আহমেদ সরকারের পক্ষে 3 দেশের রাষ্ট্রদূতের কাছ থেকে সব টিকা গ্রহণ করেন। এ সময় করোনা ব্যবস্থাপনায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন 3 নর্ডিক রাষ্ট্রদূত। স্বাস্থ্য সচিব এ সময় জানান, ডিসেম্বরের মধ্যে দেশের 50% মানুষ করোনার টিকা পাবে। বিক্ষোভে উত্তাল ইউরোপের বিভিন্ন দেশ। করোনার বিস্তার রোধে সরকারের গৃহীত বিধিনিষেধ মানতে নারাজ ইউরোপিয়ানদের একাংশ। বাধ্যতামূলক মাস্ক পরিধান, ভ্যাকসিন কার্ড প্রদর্শনের মতো ইস্যুগুলোকে বাতিলের দাবি তুলেছেন অনেকে। ক্রিসমাস এবং বর্ষবরণ মৌসুমে সংক্রমণ বাড়বে, এই আতঙ্কে বহু দেশ গ্রহণ করেছে শক্ত বিধিমালা। ভ্যাকসিন ইস্যুতে সতর্কতার বদলে অপমান করা হচ্ছে নিজ জনগণকে। স্পেন সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলে শনিবার রাজধানী মাদ্রিদের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। 25 নভেম্বর থেকে নতুন করোনা বিধিমালা পাশ করেছে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালুনিয়া। তবে সিদ্ধান্তটি কার্যকর হবে 3 ডিসেম্বর থেকে। সে অনুসারে টিকা গ্রহীতাদের বহন করতে হবে বাধ্যতামূলক কার্ড। হোটেল, রেস্তোরাঁ, সিনেমা হল এবং সুইমিং পুলে ঢোকার জন্য দেখাতে হবে QR কোড। করোনা মহামারীর অস্তিত্ব অস্বীকার করছি না, কিন্তু বিস্তার রোধে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে সেগুলোই রয়েছে আপত্তি। আমরা এদেশের নাগরিক, রয়েছে জাতীয় পরিচয়পত্র। তাহলে রেস্তোরাঁ বা শপিং মলে কেনাকাটার সময় কেন দেখাতে হবে ভ্যাকসিন কার্ড? করোনা রয়েছে, কিন্তু মহামারী পরিস্থিতিতে নয়। কৌশলে জনগণকে নিয়ন্ত্রণের জন্যই সরকারের এই টিকা কার্ডের বাহানা। রেস্তোরাঁ, পানশালায় পুলিশ মোতায়েন করে আসলে বাড়ানো হয়েছে নজরদারি। এটা স্রেফ স্বৈরতন্ত্র।
অস্ট্রিয়ায় কট্টর ডানপন্থী ফ্রিডম পার্টির ডাকে সাড়া দিয়ে বিক্ষোভে নামেন ৪৪,০০০-এর বেশি মানুষ। ভ্যাকসিন গ্রহণ না করলে গুনতে হবে অর্থদণ্ড, এমন বিধি চালু করা হয়েছে দেশটিতে। অস্ট্রিয়ার বিভিন্ন অংশ থেকে আন্দোলনে যোগ দিয়েছেন বহু মানুষ। প্রতিবেশী দেশের অনেক নাগরিক এসেছেন সমর্থন জোগাতে। প্রতিনিয়ত বিধিনিষেধ আরোপ ইস্যুতে সরকারের সাথে লড়াই হচ্ছে। প্রশাসন করোনার মূলা ঝুলিয়ে বোকা বানাচ্ছে আমাদের। শনিবার থেকে ঘরের বাইরে এবং ইনডোর আয়োজনে মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে ইউরোপের ছোট্ট দেশ মাল্টা। 3 বছরের কম বয়সীদের জন্য এই বিধিনিষেধ শিথিলযোগ্য। মৌলি ইসলাম, যমুনা নিউজ। কুয়েতে বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ওসমান স্পোর্টিং ক্লাব এবং জিলিপি নাইট রাইডার্স। শুক্রবার দেশটির আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডের দুটি পৃথক মাঠে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল। 2 সেমিফাইনালে মুখোমুখি হয় ফ্রেন্স 11 ও জিলিপি নাইট রাইডার্স এবং মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাব ও ওসমানী স্পোর্টিং ক্লাব। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও সহসভাপতি নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফর রহমান, বাংলাদেশ কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর পাটোয়ারি সহ অনেকে। আগামী 17 ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। স্মরণকালের ভয়াবহতম টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের 6 অঙ্গরাজ্য। নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চলছে কেন্টাকিতে। সেখানে 83 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। প্রাণহানি 100 ছাড়িয়ে যাবে এমন আশঙ্কা গভর্নরের। জারি হয়েছে জরুরি অবস্থা। টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত আরকানসাস, ইলিনয়, মিসৌরি, মিসিসিপি ও টেনেসিও। রাতভর নজিরবিহীন তাণ্ডব চলে টর্নেডোর। লণ্ডভণ্ড হয়েছে মাইলের পর মাইল এলাকা। যতদূর চোখ যায় কেবল ধ্বংসযজ্ঞ। মেফিল্ডের বাসিন্দা 66 বছর বয়সী জ্যানেট কিম্প বর্ণনা দিলেন সেই ভয়াবহতার। এক রাতের দুর্যোগে নিঃস্ব হয়ে গেছেন তিনি। পেছনের দরজাটা আমার মুখে আঘাত করে। ছেলে চিৎকার করে দৌড়ে এসে আমাকে সরিয়ে নেয়। এত জোরে বাতাস হচ্ছিল, দাঁড়াতেই পারছিলাম না। প্রাণে বেঁচে গেছি, কিন্তু আমাদের সব শেষ হয়ে গেছে। উত্তর পূর্ব আরকানসাসে উৎপত্তি হওয়া টর্নেডোর ব্যাস ছিল প্রায় 2 মাইল। তাণ্ডব চালিয়ে সেটি পাড়ি দেয় 200 মাইলের বেশি এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেন্টাকি অঙ্গরাজ্য। আরকানসাস, ইলিনয়, মিসৌরি, মিসিসিপি ও টেনেসিতেও চলে ধ্বংসযজ্ঞ। টর্নেডোর প্রভাবে রাতভর চলে ঝড় আর বজ্রপাত। ঝড় থামার পর ভোরের দিকে বের হয়ে দেখি চারিদিকে সব মাটিতে মিশে গেছে। বিশাল ধ্বংসযজ্ঞের মাঝে কেবল আমাদের বাড়িটাই টিকে আছে। বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। চলছে উদ্ধার অভিযান। ঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখ লাখ বাড়িঘর। দেশের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী টর্নেডো, ভাষায় বর্ণনা সম্ভব নয়। জীবনে কখনো এত ধ্বংসযজ্ঞ দেখিনি। শনিবার দুর্গত এলাকাগুলো পরিদর্শন করেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী টর্নেডো বলে আখ্যা দেন তিনি। আবহাওয়াবিদরা বলছেন শীতকালে এমন টর্নেডোর নজির নেই যুক্তরাষ্ট্রে। এমন আবহাওয়া মার্চ, এপ্রিল, মেতে থাকার কথা। বছরের এ সময় টর্নেডো অবিশ্বাস্য। টর্নেডোর আকারও ছিল বড় একটা বিষয়। এত বড় ও শক্তিশালী ছিল যে পালানোর পথ ছিল না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘন ঘন হবে এ ধরনের দুর্যোগ, এমন সতর্কবার্তা বিশেষজ্ঞদের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। শক্তিশালী ঝড় বেড়ার প্রভাবে আকস্মিক বন্যা কবলিত স্পেনের উত্তরাঞ্চল। শনিবার আঘাত হানা বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত 1 জন। টানা বৃষ্টিতে জলাশয় উপচে সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির নাভারে ও বাস্ক অঞ্চল। তলিয়ে গেছে গোটা এলাকায় ঘরবাড়ি এবং রাস্তাঘাট। ফলে নৌকায় চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ঘটেছে ভূমি ও ভবন ধসের ঘটনা। গোটা এলাকায় বন্যার 2 নম্বর সতর্কতা ও জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার। বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি আরও অবনতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঝড়ের প্রভাবে বেশ কিছু এলাকায় ঘটেছে তুষারপাতের ঘটনাও। 12টি রাজ্যে সতর্কতা জারি করেছে প্রশাসন। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।